25 মার্কের কোশ্চেন ছিল। কাজেই কিছু কিছু খুব প্রখ্যাত শিক্ষকদের কিন্তু খুব পছন্দ এই আরবি ফাংশন। কাজেই রিটেনের জন্য হলেও প্রস্তুতি নিতে হবে যে কোনো একটা শর্ট নোট, কারণ এটা নিয়ে অনেকগুলো থিসিসের কাজ হয়েছে, যেমন 8 নাম্বার নিয়ে, ঠিক আছে, তারপরে টাই ইন্ডেক্স নিয়ে, এফসি দিয়ে, ডায়াস্টোলিক ফাংশন নিয়ে। কাজেই যেহেতু এতগুলো কাজ অনেক সময় ঘোরাফেরা করছে, কাজেই পরীক্ষার জন্য হলেও এটা জেনে নিতে হবে। তো জানার আগে প্রত্যেকটা ইসের মতো যে নরমাল ভ্যালু গুলো জানতে হবে, যে আমি যদি নরমাল ভ্যালু না জানি তাহলে আমি করবো কিভাবে। তো এগুলো রেফারেন্স সহ দেয়া আছে, আর এত কিন্তু মনে রাখা যায় না। কাজেই মনে রাখাটা যার যার নিজস্ব টেকনিক, যে আমি কি রিলেশনে মনে রাখবো মাপটা। কারণ ইকো করার সময় নিশ্চয়ই দেয়ালে এত বড় চার্ট নাই যে সবগুলো মাপ দেয়া আছে, কাজেই মনের মধ্যে ঢুকাই নিই আমরা। যে প্রথম যেটা বলছিলাম যে আরভি হাইপারট্রফি বলতে হলে সাবকোস্টাল ভিউতে 4 চেম্বার আনতে হবে, এটা আমরা আনবো এখন। আনার পরে তার থিকনেস মাপবো ডায়াস্টোলে, মাপার পরে যদি সেটা মোর দেন 5 মিলিমিটার হয়, এগুলো সেন্টিমিটার আছে, লেস দেন 5 মিলিমিটার হচ্ছে আরভি ফ্রি ওয়ালের থিকনেস, তার থেকে বেশি হলে হাইপারট্রফি। এবার আমরা আরভি ডায়ামিটার, এপিক্যাল 4 চেম্বারে আরভি ডায়ামিটার নিব। আমরা সাধারণত যে কোনো একটা মাপ দিই, কিন্তু ওই মাপটা অ্যাকুরেট হয় না। এই জন্য যতগুলো গাইডলাইন আছে সেখানে 3টা মাপের কথাই বলা আছে। তো বেজ যে 2 অ্যানুলাস লেভেলে মাপ নিলে 42, মিড লেভেলে 35, আর বেস টু অ্যাপেক্স এটা হচ্ছে 86। তো আমি এটা আগে দেখাইনি ছবি, না হলে মাথার মধ্যে কিছুই ঢুকবে না। প্রথমে আসি যে আরভি কোন কোন ভিউতে দেখা যায়। তা আমরা ছবি দেখে বুঝতে পারছি এটা লেফট প্যারাস্টানাল লং সিস ভিউ, তাই না? এটা অ্যাওর্টা, এটা লেফট অ্যাট্রিয়াম, অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভ, লেফট ভেন্ট্রিকল। দিস ইজ দ্য আরভিওটি। এই আরভিওটির শেপ দেখেই চিন্তায় রাখতে হবে যে এই ওভাল শেপ, কনভেক্স মার্জিন, এটা আরভিওটি। এটা আরভি 2 চেম্বার ভিউ। এটা অনেকেই আনে না, কিন্তু এইটা তো আমরা সবসময় আনি, যে এই যে মার্সিডিজ বেঞ্জ অ্যাওর্টিক ভালভ, পালমোনারি আর্টারি, পালমোনারি ভালভ, দিস ইজ দ্য আরভিওটি। আরভিওটি কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, যে এটা প্রক্সিমাল এবং যেখান থেকে পালমোনারি ভালভের শুরু সেটা হচ্ছে ডিস্টাল, তাহলে এই আরভিও2 এটি কিন্তু খুব সেন্সিটিভ। যারা পেরিকার্ডিয়াল ইফিউশনের আগের ক্লাসে ছিলেন তখন বলা হয়েছে যে এই জায়গাতেই সবার আগে চেঞ্জ আসে আরভি কলাপসের। যে আমরা আরভি কলাপস হয়তো পেরিকার্ডিয়াল ইফিউশনে বুঝতে পারবো কোথায়, এই আরভিওটি ভিউ, মানে লেফট প্যারাস্টানাল শর্ট অ্যাক্সিস ভিউ এট দ্য লেভেল অফ দ্য গ্রেট ভেসেলস। তাহলে এই জায়গাটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। এই ছবিটাতে আমরা সবাই আনি যে লেফট প্যারাস্টানাল শর্ট অ্যাক্সিস ভিউ, এই সেপ্টামের অপোজিটে যে অংশ সেটা হচ্ছে আরভি, আর এটা হচ্ছে এপিক্যাল 4 চেম্বার ভিউ। কাজে এখানে আরভি, কাজে আরভি যে 3টা মাপ নিয়ে আছে দেখেন এই বেজার লেভেলে, এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল যদি মাপ নেন, মার্কার দেখা যাচ্ছে, অ্যারো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই ডিস্টাল পার্ট যেখান থেকে এই এন্টেরিয়র লিফলেট, সেপ্টার লিফলেটের অরিজিন, এইটা হচ্ছে বেজাল পার্ট। এই মাপটাকে বলা হচ্ছে 42 মিলিমিটার। এখানে যদি মাপেন নরমালি 42। মিড সেগমেন্ট যদি আমরা মাপি তাহলে এটা এক এক বইতে এক এক রকম, কোথাও 23-এর উপরে গেলে ডাইলেটেড বলছে, কোন বইতে 33 পর্যন্ত নরমাল, আর যেটা কমন গাইডলাইন সেটা আছে 35 পর্যন্ত নরমাল। আর এই অ্যাপেক্স থেকে বেজ এটা হচ্ছে 85 মিলিমিটার। কাজেই এই 3টা মাপ মনে না রাখতে পারলে, আমি যেভাবে মনে রাখি বেজাল পার্ট বেজ দিয়ে 42 মনে রাখি, মাঝামাঝি 35 মনে রাখি, আর এটা 85 মনে রাখি। তো যেটা এত তো মাপ নেওয়া যায় না, আমরা হয়তো একটা মাপই নিই। কাজেই জানার জন্য জানতে হবে যে বেজে যদি মাপেন 42, মাঝখানে যদি মাপেন 35 মিলিমিটার, আর বেস টু অ্যাপেক্স যদি মাপেন এটা মোর দেন 85 মিলিমিটার। আর যে ভিউটা বলছিলাম যে সাবকোস্টাল 4 চেম্বার ভিউ, এটা আরভি ফ্রি ওয়াল। এইখানে ডায়াস্টল, যে ট্রাইকাসপিড ভালভটাকে ওপেন করে নিতে হবে, তাহলে ডায়াস্টল। এখানে যদি কার্সার দিয়ে মাপ দেন, সেটা যদি 5 মিলিমিটারের বেশি হয় তাহলে আপনাকে হাইপারট্রফি বলতে হবে। তাহলে আরভির জন্য মোটামুটি এই কয়টা ভিউই আমরা দেখি, যে লেফট প্যারাস্টানাল শর্ট অ্যাক্সিস ভিউ, লং অ্যাক্সিস ভিউ, প্যারাস্টানাল শর্ট অ্যাক্সিস ভিউ এট দ্য লেভেল অফ গ্রেড ভেসেলস, এট দ্য লেভেল অফ বেজাল লেভেল, এটা এটা এপিক্যাল 4 চেম্বার ভিউ, এটা সাবকোস্টাল ভিউ। তাহলে ওই ছবিটাই আরেকবার দেখাই যে কিভাবে আরভির ডাইমেনশন নেওয়া হয়।
1 2 3 তিনটা দেয়া আছে। 1 হচ্ছে বেজাল লেভেল যেটা 42 মিলিমিটার, যেটা D2 সেটা হচ্ছে 35 মিলিমিটার, আর বেস টু এপেক্স হচ্ছে 85 মিলিমিটারের বেশি। এবার আসি আমরা আরভি ওটি, যেমন প্যারাস্টানাল লং অ্যাক্সিস ভিউটা যেটা আমরা সবার ফার্স্ট ভিউ আনি, এই জায়গাটা হচ্ছে আরভিওটি। এখান থেকে যদি আপনি কার্সার একটু টিল্ট করেন তাহলে এই পালমোনারি আর্টারি এই দিক দিয়ে চলে আসবে। কাজেই এটা আরভিওটি। দিস ইজ দ্য গ্রেট ভেসেল লেভেল। মার্সিডিজ বেঞ্জ দেখা যাচ্ছে, আরসিসি, এনসিসি, এলসিসি, তাই না? এখান থেকে লেফট করোনারি আর্টারি অরিজিন, এখান থেকে রাইট করোনারি আর্টারি অরিজিন। কাজে এটা আরভিওটি। আর এটা তো পালমোনারি আর্টারি, তাই না? এটা পালমোনারি আর্টারি শিওর তো? কিভাবে বোঝা যাবে এটা পালমোনারি আর্টারি? পাজামা শেপ স্যার। পায়জামা বেশ ভালোই সার্কুলার হয়েছে, ট্রাউজার শেপের। হ্যাঁ, তাহলে এইটাকে এখানে কি টিজিএ থাকার সম্ভাবনা আছে? কোন ফরম্যাটেড ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ এই ভিউতে যদি দেখেন কোথাও কোন ফরম্যাট টিজিএ কি আছে এখানে? ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ এরকম ছবি যদি থাকে, কই উত্তর নাই কেন? এটা তো ডাবল সার্কেল থাকতো স্যার। হ্যাঁ, না ডাবল না, পালমোনারি আর্টারি যদি লেফটে থাকে তাহলে কোনো ফরম্যাটই টিজিএ নাই, এটা বলতে হবে। এটা নরমাল রিলেশন, দিস ইজ দ্য অ্যাওর্টা, দিস ইজ দ্য পালমোনারি আর্টারি। এই যে টিজিএ হইতে হইলে এই রিলেশনটা চেঞ্জ হইতে হবে, এখানে পালমোনারি আর্টারি হইতে হবে আর এখানে সিঙ্গেল টিউব অ্যাওর্টা, অ্যাওর্টা সিঙ্গেল টিউব থাকে। ওকে, এবার আরেকটা মাপ দেখে, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেই করে, খুব সহজ, যে আরভি ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জ। এটা খুব সহজ। এপিক্যাল ফোর চেম্বার ডায়াস্টল, এপিক্যাল ফোর চেম্বার ইন সিস্টল, তাই না? এই যে ট্রাইকাসপিড ভালভ বন্ধ আর এখানে ট্রাইকাসপিড ভালভ খোলা, কাজে এটা ডায়াস্টলিক ফেজ। কাজে এটার যদি ডায়ামিটার নেওয়া হয় ডায়াস্টলে, যে আরবি এন ডায়াস্টলিক এরিয়া, আরবি এন সিস্টোলিক এরিয়া, তো ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জের ফর্মুলা হচ্ছে এই এন ডায়াস্টলিক এরিয়া মাইনাস এন সিস্টোলিক এরিয়া বাই ডায়াস্টলিক এরিয়া ইনটু এন। তাহলে এখানে দেখা যাচ্ছে 18.7 সেন্টিমিটার স্কয়ার ছিল হচ্ছে ডায়াস্টল আর 7.2 হচ্ছে সিস্টল। তাহলে ডায়াস্টল মাইনাস সিস্টল বাই ডায়াস্টল ইনটু 100, তাহলে 61.5। তাহলে নর্মাল ভ্যালু হচ্ছে 32 থেকে 60। যদি 32-এর থেকে কমে যায় তাহলে কিন্তু সিভিয়ার আরভি ডিসফাংশন। তাহলে এটা কি খুব কঠিন যে আপনি 4 চেম্বার আনবেন, একবার ডায়াস্টল একবার সিস্টল। কাজে এটা ইজিলি ট্র্যাক করেন, এরকম এন্ডোকার্ডিয়াল বর্ডার ট্র্যাক করেন, ডায়াস্টল হয়ে গেল, আবার এন্ডোকার্ডিয়াল বর্ডার ট্র্যাক করেন, সিস্টল হয়ে গেল। কাজে এই দুই ফরম্যাট এটা ক্যালকুলেশন করলে 32 থেকে 60 এটা হচ্ছে নরমাল। এবার যেটা আছে এটা আমাদের স্যার এটা টু চেম্বারে না ফোর চেম্বারে স্যার? 4 চেম্বার, 2 চেম্বার না 4 চেম্বার। এই যে আরো 2 চেম্বার দেখা যাচ্ছে। আরভির 2 চেম্বার এখানে আনা যায় না। এলভির যেরকম 2 চেম্বার করা যায়, আরভির কিন্তু 2 চেম্বার করা যায় না, খুব কষ্ট। এই 4 চেম্বার দেখা যাচ্ছে যে পাশে শ্যাডো, তাই না? এখানে ওই ফোকাস করার জন্য এই যে এলভি, এলভি দেখা যাচ্ছে, কাজে এটা 2 চেম্বার ভিউ না, 4 চেম্বার। 4 চেম্বার ইন ডায়াস্টল, 4 চেম্বার ইন সিস্টল। ট্রাইকাসপিড ভালভ বন্ধ খোলা করলেই হবে। ট্রাইকাসপিড সব রোগীরই করতে হবে যারা ইকো করে অ্যাটলিস্ট ইকো অপারেটর হতে চান। খুব সোজা 4 চেম্বার করবেন, করে এই যে ট্রাইকাসপিড ভালভের যে এন্টেরিয়র লিফলেট তার বেজে এম মোডটাকে কার্সারটাকে ফেলে দিন। দেখেন 4 চেম্বার, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল। এই যে ডট 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 এটা এম মোড কোথায় দেয়া আছে দেখেন, এই যে যেখান থেকে এন্টেরিয়র লিফলেটের অ্যাটাচমেন্ট সেখানে দিলেই এম মোড ঠিক এরকম কিছু ওয়েভ করে দেবে, তাই না? এই ওয়েভটাকে মাপতে হবে নিচের থেকে উপর পর্যন্ত। এটা যদি 16 মিলিমিটারের কম হয় তাহলে আরভি সিস্টোলিক ডিসফাংশন। অনেকগুলো স্টাডি এটার সঙ্গে ইজেকশন ফ্র্যাকশনকে কোরিলেট করছে। এটা কোনো ধ্রুব সত্য না, রাফলি। যেমন 5, 10, 15, 20 যদি হয় তাহলে 5 হচ্ছে 20 ইএফ, 10 যদি হয় তাহলে 30, এদিকে 10 করে বাড়বে এদিকে 5 করে বাড়বে, 5, 10, 15, 20, তাহলে এখানে 20, 30, 40, 50। যদি কারো টেপসি 20 মিলিমিটারের বেশি হয় এই মাপটা ধরে নেওয়া হচ্ছে তার আরভি ইজেকশন ফ্র্যাকশন নরমাল। এটা কোরিলেট নাও করতে পারে, এটা একটা স্টাডির রেজাল্ট আর কি। হ্যাঁ, যেটা আরভির সব মেজারমেন্টই ডিপেন্ড করে প্রিলোড আফটার লোডের উপরে। কাজেই প্রিলোড আফটার লোডের সমস্যা থাকলে এটা
অতটা অ্যাকুরেট দেবে না, কিন্তু তারপরেও মানে ওভারঅল একটা মেজারমেন্টে আপনি একদম ইজি এম মোড 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার। তাহলে নরমাল টেপসি হচ্ছে মোর দ্যান 16 মিলিমিটার। তার সঙ্গে এটা যদি কেউ মনে রাখতে পারেন ভালো, যে 5, 10, 15, 20 এর সাথে 20, 30, 40, 50। তাহলে এটা বলা হচ্ছে যে টেপসি কি ইন্ডিকেট করে, যে এই যে বেস ছিল না, যে ট্রাইকাসপিড ভালভের বেস, তার ডিসপ্লেসমেন্ট কতটুকু সিস্টোল এবং ডায়াস্টোলে হচ্ছে। যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে টেপসি কি ইন্ডিকেট করে, তাহলে খুব সোজা উত্তর যে আরভির বেজের মুভমেন্ট ইন্ডিকেট করে সিস্টোল এবং ডায়াস্টোলে। তো সেটার মোশন নরমালি মোর দেন 16 মিলিমিটার, কিন্তু তার স্যার নিচে নরমাল হলেই আমরা আরবির স্যার স্যার নরমাল আরবি রিজেকশন সেকশনটা কত স্যার, আমরা কত ধরি স্যার আরবি ইজেকশন রিজেকশন? ফ্র্যাকশন যে এখনই দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে। এবার এটা একটা স্টাডিতে ছিল, সেখান থেকে আনা, এটা দেখার দরকার নাই, আর এটা মাথায় রাখারও দরকার নাই, কিন্তু যদি জিজ্ঞাসা করে ফেলে কারোর মাথায় থাকে যে এলভির মতো এরও শর্টেনিং ফ্র্যাকশন আছে, সেটা ওই একই ফর্মুলা, যে আরভিওটি, যেটা এই যে মার্সিডিজ বেঞ্চ দেখা যাচ্ছে আরভিওটি, এখানে এম মোডের কার্সার ফেললেই ঠিক এরকম ছবি চলে আসবে। আসলে এই ডায়াস্টোলের ডায়ামিটার নিতে হবে, সিস্টোলের নিতে হবে, আর মেশিনই এটা ফর্মুলেট করে দিয়ে দেয় যে ডায়াস্টোল মাইনাস সিস্টোল বাই ডায়াস্টোল, ঠিক আছে? এটা মেশিনের ফর্মুলা, যে আরবিওটির ফ্র্যাকশনাল শর্টেনিং, এটা জানার দরকার নেই। এটা এই আরভির যে বলছিলাম যে আরভিওটি ডায়ামিটার কত আর আরভির ডায়ামিটার কত। মিড আরভি ডায়ামিটার বেশিরভাগ বইতেই আছে লেস দ্যান 23, আবার বইতে আছে 27 থেকে 33, আর যেটা গাইডলাইন একটা ফলো করি আমরা সেটা 35, আর আরভি ওটি ডায়ামিটার হচ্ছে 25 থেকে 30। এগুলো কিভাবে খুব সোজা মনে রাখা যায় আমি শেষে সবগুলো আবার রিপিট করে দিব, ঠিক আছে? এখন মনে রাখলেই হবে যে আরভি ডায়ামিটার অ্যারাউন্ড 30 এর বেশি হলে একটু বেশি মনে রাখতে হবে, যদি কেউ মনে না রাখতে পারেন যে আরভি ওটিও 30, আরভির ইন্টারনাল ডায়ামিটারও 30, এটুকু মনে রাখলেও আপাতত বাঁচা যাবে। তো আরভির ইজেকশন ফ্র্যাকশন আমরা যেরকম সিমপসন ম্যাথে এই টিকল যে করি, এটা কিন্তু আরভির করা যায় না, কারণ আরভি এভাবে সার্কেল হয়ে আসে না। তো যেহেতু 4 চেম্বারও 2 চেম্বারও করা যায় না, কাজেই এটার ওই এন্ডোকার্ডিয়াল বর্ডার ট্র্যাক করতে হবে 4 চেম্বার ইন ডায়াস্টোল এন্ড 4 চেম্বার ইন সিস্টোল। প্রত্যেকটা মেশিনেই আরভির যে সিমপসন সিঙ্গেল প্লেন মেথড আছে, ওই আপনি সফটওয়্যারে ক্লিক করলেই এই দুইটা অপশন আসবে, একবার ডায়াস্টোলে মাপ নিতে হবে, একবার সিস্টোল নিতে হবে। তো এলভির ক্ষেত্রেও যেমন, যে এন্ডোকার্ডিয়াল বর্ডারটাকে এক এন্ড থেকে আরেক এন্ডে ট্র্যাক করতে হবে ইন ডায়াস্টোল যখন ট্রাইকাসপিড ভালভ ওপেন থাকবে, আর ট্র্যাক করতে হবে সিস্টোলে যখন ট্রাইকাসপিড ভালভ অফ থাকবে। অফ করলে মেশিনে এটা ইজেকশন ফ্র্যাকশন ক্যালকুলেট করে দিবে। সাধারণত 50 এর উপরে গেলে নরমাল বলি আরবি ইজেকশন ফ্র্যাকশন। এখানে স্টাডির রেজাল্ট গুলো দেওয়া আছে যে মেলের ক্ষেত্রে 50 প্লাস মাইনাস 3, 55, আর ফিমেলে 59 প্লাস মাইনাস। গড়ে 50 থেকে 55 বেশি হলে আরভি ইএফ নরমাল বলা যায়, কারণ এত মাপ তো মনে রাখতে গেলে কিছুই মনে থাকবে না। তো এই জন্যই সবথেকে ভালো বুদ্ধি মনে রাখবো এলভির ইএফ কত, 55 বেশি হলে নরমাল। আরভি যেহেতু একটু কম কন্ট্যাক্ট করে, এটার একটু কম মনে রাখি, তাহলে এইটুকু আমরা মনে রাখতে পারি যে আরভির ইএফ 50 এর উপর থাকাটা বাঞ্ছনীয়। এবার আরবি ফ্রি ওয়াল থিকনেস, তাই না? এই যে সাবকোস্টাল 4 চেম্বার ভিউ, সেখানে ডায়াস্টোল করে নিয়ে, এখানে সিস্টোলে আছে যেহেতু ভালভ বন্ধ, ডায়াস্টোল করে নিয়ে এখানে কার্সার দিয়ে দুইটা ক্লিক করলে এটা আরবি ফ্রি ওয়াল থিকনেস এসে যাবে। এটা ইউজুয়ালি লেস দেন 5 মিলিমিটার, আর সব মেজারমেন্ট কিন্তু ইন ডায়াস্টোল, সিস্টোলে না, কিন্তু সিস্টোলে থিকনেস বেশি হবে। এইবার যখন আমরা যে আরভির প্রেসার ওভারলোড ভলিউম ওভারলোড দিই, যে আরভি ডি শেপের হয়ে যায়, তখন এটা খুব সহজ, দেখেন যে এলভি দেখে আরভি বলা যাচ্ছে, যে এলভি এক্সেন্ট্রিসিটি ইনডেক্স ইআই। তো ইআই হচ্ছে নরমাল, নরমালটা হচ্ছে এটা D1, যে সেপ্টাম থেকে অপোজিট দিকে আমি কার্সার দিলাম, লাইন টানলাম, আর ইনফেরিয়র ওয়াল থেকে এখানে সেপ্টাম নেই, কাজেই D2/D1 সাধারণত এটা 1 হওয়ার কথা, যে D1 এরও মাপ যা D2 এরও মাপ তাই। কিন্তু যদি এই রেশিওটা 1 এর বেশি হয়ে যায় D2/D1, তাহলে আপনি বলতেই পারবেন যে এখানে
রাইট ভেন্ট্রিকুলার প্রেসার ওভারলোড আছে। এটা সিস্টোল এবং ডায়াস্টোল দুই ক্ষেত্রেই দেখতে হবে। এটা কখনো কখনো কারো জানা থাকলে বা ইকো করতে গেলে বা কারোর ইকো রিপোর্টে এই ইকসেন্ট্রিসিটি ইনডেক্স থাকতে পারে। তাহলে সেটা কিভাবে করতে হয় যে আমরা এলভি কে ডায়াস্টোল রাখবো, যেখানে ডায়াস্টোলে একটা ফেজ আর সিস্টোলে করে আমরা দুইটা মাপ নিব, একটা D1 আর একটা D2। ফর্মুলা হচ্ছে D2/D1। এটা ইউজুয়ালি 1 হওয়ার কথা, যে এই মাপটাও যা কারণ এলভি তো সার্কেল, সমান সার্কেল না, কিন্তু যখনই এখানে প্রেসার লোড হয়ে যাবে তখন সেপ্টাম কেমন হয়ে যাবে, এরকম ফ্ল্যাট হয়ে যাবে না? যে যখন প্রেসার ওভারলোড কিভাবে বলা যায় যে সেপ্টাম এর যে ফ্ল্যাট, এটা বোথ সিস্টোল এবং ডায়াস্টোল। যদি ডায়াস্টোলে শুধু যদি হয় তখন একটা, আর বোথ হইলে আরেকটা। এইবার আমরা ডপলারে ঢুকি একটু, কোনো টেনশনের কারণ নাই। ট্রাইকাসপিড ভালভের উপরে পালস ওয়েভ ডপলারটাকে প্লেস করে দিতে হবে। এটা খুব কঠিন কাজ না, আমরা যেমন এলভিতে করি না সেরকম। তাহলে ট্রাইকাসপিড ভালভের ছবিও মাইটাল ভালভের মতো ইনফ্লো এরকম এম প্যাটার্নের আসে। তাহলে এই দুইটা ডায়াস্টোল মাঝে কি হবে, সিস্টোল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে ইজেকশন টাইম দেখানো, যেমন এলভির যারা টাই ইন্ডেক্স শিখছেন তাদের কিন্তু এলভির একটা সুবিধা কি, যে এখানে অ্যাওটা আনা যায়, কিন্তু আরভির মাঝখানে কিন্তু পালমোনারি আর্টারি কখনোই আনা যায় না। তো যারা আরভি টাই ইন্ডেক্স বের করবেন তাদের দুইবার মাপ নিতে হবে। একবার ট্রাইকাসপিড ভালভের উপরে পালস ওয়েভ ডপলার দিতে হবে, আর একবার পালমোনারি আর্টারি, আমরা ওই যে শর্ট অ্যাক্সিস যে ভিউতে আছে, যে আমরা এই যে টাং শেপের যে পালমোনারি ফ্লো পাই সেটা আনতে হবে। তাহলে কিভাবে এটার মেজারমেন্ট করি আমরা, দেখেন যে ই ওয়েভ মাইটাল ভালভের মতো একই রকম আছে এখানে। তাহলে এই দুইটা ডায়াস্টোলের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে এ, আর এই যে পালমোনারি ভালভের যে আমরা আরেকটা ছবি নিচ্ছি সেটার যে দূরত্বটা, এটাকে বলে ইজেকশন টাইম। তাহলে এ মাইনাস ইটি ডিভাইডেড বাই ইটি। আর যদি কেউ এই ছবিটা এইভাবে আনতেই পারেন যে প্রথম অংশটাকে বলে আইসোভলিউমিক কন্ট্রাকশন টাইম প্লাস আইসোভলিউমিক রিল্যাক্সেশন টাইম ডিভাইডেড বাই ইজেকশন টাইম। তো যেহেতু এই ফর্মুলাটা আমি কতটুকু মাপ নিব, এটা এই ইসিজি গেটেড ছাড়া সম্ভব না। খেয়াল করে দেখেন যে কিউ ওয়েভের শুরু থেকে এই যে কিউ ওয়েভ শেষ হয়ে যাচ্ছে এই টাইমটা হচ্ছে আইসোভলিউমিক কন্ট্রাকশন টাইম, আর টি এর শুরু থেকে টি এর শেষ যেটা, এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। তো এটা যদি আপনার মেশিনে ইসিজি গেটেড না করেন, এই আইবিসিটি আইভিআরটি বের করতে পারবেন না। কাজেই নর্মাল আমরা যেভাবে করি, যে আমরা তো কেউ ইসিজি লাগাই না, কাজেই আমরা দুইটা এরকম ট্রাইকাসপিড ভালভের ফ্লো পাবো, তার মধ্যে মেজারমেন্টটা নিব যে দুইটা ডায়াস্টোলের দূরত্ব কত, সেটার সঙ্গে আমরা পালমোনারি ভালভের যখন আমরা ডপলার নেই তার যে বেস যেটা, সেটা ইজেকশন টাইম। তাহলে এ মাইনাস ইটি মানেই তো ওই আইসিটি প্লাস আইআরটি ডিভাইডেড বাই ইটি। এটা হচ্ছে আরভি টাই ইন্ডেক্স অথবা আরভি মায়োকার্ডিয়াল পারফরমেন্স ইন্ডেক্স। এটার নর্মাল ভ্যালু জানতে হবে <= 0.40। ঠিক আছে, যদি এর থেকে বাড়া শুরু করে তাহলে কিন্তু খারাপ। এটার সুবিধা হচ্ছে যে আরভির সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটা ফাংশন ইন্ডিকেট করে। কাজে এটা খুব কঠিন না, একটু খেয়াল করে দেখেন যে আপনাকে দুইবার নিতে হবে। একবার এপিক্যাল ফোর্থ চেম্বারে ট্রাইকাসপিড ভালভের উপরে নিতে হবে, আর একটা হচ্ছে শর্ট অ্যাক্সিসে পালমোনারি ভালভের উপরে নিতে হবে। তো এখান থেকে ইজেকশন টাইমের মাপটা নেবেন, আর এখান থেকে এই দূরত্বটা নেবেন। এই দূরত্বটা হচ্ছে স্যার দুই ক্ষেত্রে যে পালস ওয়েভ ডপলার দিব স্যার? অবশ্যই অবশ্যই, জি স্যার। টিস্যু দিলে তো উল্টা হয়ে যাবে, তখন আবার প্যাচ লেগে যাবে। তো আমাদের সহজের জন্য যে আমরা এটা পালস ওয়েভ ডপলার দিয়ে করবো, এবার টিস্যু ডপলার দিয়েও করা যায়, একই ঘটনা ঘটবে তখন। ঠিক আছে, এই যে এখানে টিস্যু ডপলার দেওয়া আছে, এটা পালস ওয়েভ ডপলার, এটা টিস্যু ডপলার। দেখেন এটা উল্টে গেছে কিন্তু। তাহলে এই অংশটা হচ্ছে যে দেখেন, এটা পালমোনারি ইজেকশন টাইম, এটা টোটাল কার্ডিয়াক আউটপুট। এটা অনেক জটিল, যেহেতু আমরা ইসিজি গেটেড করি না, কাজেই আমাদের এটা না করে যে আমরা অ্যাটলিস্ট করতে পারি। কারণ তাহলে টাই ইন্ডেক্স কি ইন্ডিকেট করে, যে এটার <= 0.40 এটা রেশিও, এবং এটা হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বোথ ফাংশনকে ইন্ডিকেট করে। হতাশ হওয়ার কিছু নাই, আমি আরেকবার দেখাই দিব এটা। এইবার আমরা যদি ট্রাইকাসপিড ভালভের উপরে আমরা টিস্যু ডপলার ইউজ করি অ্যানুলাসে, ট্রাইকাসপিড ভালভের ল্যাটারাল অ্যানুলাস, সেখানে যদি আমরা টিস্যু ডপলার ইউজ করি তাহলে আমরা একটা সিস্টোলিক পার্ট পাবো, একটা ডায়াস্টোলিক পার্ট।
কনফিউশন হওয়ার কিছু নাই, এটা এলভির মতো। এলভি তো ঠিক সিস্টোলিক আসে এবং ডায়াস্টোলিক আসে, যেটা আমরা ই প্রাইম বলি, এ প্রাইম বলি, মনে আছে এই এলভি ডায়াস্টোলিক স্যার ডিসফাংশন। আমরা আসলে আমরা ডায়াস্টোলিক ডিসফাংশনের জন্য যেটা দেখি যায় আর কি স্যার, ই প্রাইম আর এ প্রাইম যেটা ইয়াতে দেখি যায়, টিস্যু ডপলারে যেটা হ্যাঁ, দেখি স্যার, ই প্রাইম এ মাইকেল প্রাইম, বল ইয়াতে আর কি স্যার যেটা, এখানেও সেম, এখানেও সেম। ওইটাও একই রকম স্যার। হ্যাঁ, ওইটাও তো আমরা ল্যাটারাল অ্যানুলাস, সেপ্টাল অ্যানুলাস, হ্যাঁ, একটা ল্যাটারাল লেটার অ্যানুলাস। এনুলাস আর একটা ইয়াতে দেখি আর কি স্যার, মাইটার এনুলাসের যেটা দেখি হ্যাঁ, আর কি মাইটাল, ওখানে দুইটা অ্যানুলাস, এখানেও স্যার। দুইটা অ্যানুলাস, যে একটা আমরা হলো ল্যাটারাল সেপ্টাল অ্যানুলাস এনুলাস আর থেকে। হচ্ছে ল্যাটার হ্যাঁ, এনুলাস। দুইটাই ল্যাটারাল দেখতে পারেন, অসুবিধা নেই। এলভির জন্য ল্যাটারাল দেখতে পারেন, ঠিক আছে। ল্যাটারাল মিডিয়ালে ভেরিয়েশন দেখতে হবে যখন কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হবে, যে অ্যানুলাস প্যারাডক্সাস। ইউজুয়ালি এত ইকো দেখতে গেলে এক ইকো করতে তো আপনার 1 ঘন্টা লাগবে। আপনাকে তো ইকোর একটা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে শেষ করতে হবে, প্রাইভেটেই করেন আর হসপিটালেই করেন আর একাডেমিক পারপাসেই করেন। তো এটা কিছুই না, আমরা টিস্যু ডপলারটা যদি ল্যাটারাল অ্যানুলাসে ফেলি তাহলে একটা সিস্টোলিক ওয়েভ আসবে, একটা ডায়াস্টোলিক ইআরএ। এখানে দেখেন যে প্রথমে যে অংশটায় আসে, এটা আমরা বলছিলাম যে মায়োকার্ডিয়াল ভেলোসিটি। আমরা যদি মাপ দিই, এটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিকে এই যখন একটা ভেলোসিটি হয় তার দুইটা টাইম থাকে, একটা হচ্ছে অ্যাসেলারেশন টাইম আর একটা হচ্ছে ডিসেলারেশন টাইম। ডিসেলারেশন টাইম, যখন অ্যাসেন্ড করে এটা অ্যাসেলারেশন, যখন ডিসেন্ড করে ডিসেন্ট। তাহলে আমাদের ডিসেলারেশন। লাগবে অ্যাসেলারেশন টাইম, তাহলে এটা আমরা ভাগ করে ফেলি। তাহলে এই দূরত্বটুকু হচ্ছে অ্যাসেলারেশন টাইম, আর এই পিকটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এই আইভি এর ফর্মুলা খুবই সোজা, আইভিভি বাই এটি। তাহলে শব্দগুলো যত কঠিন, ইকো করাটা তত কঠিন না। যেমন আইভিভি হচ্ছে যে মায়োকার্ডিয়াল ভেলোসিটি ডিউরিং আইসোভলিমিক কন্ট্রাকশন, আর এটি হচ্ছে অ্যাসেলারেশন টাইম। আর আইভি হচ্ছে যে মায়োকার্ডিয়াল অ্যাক্সেলারেশন ডিউরিং আইসোভলিমিক কন্ট্রাকশন। কাজেই এটা যদি কেউ করতে পারেন, এটার রিলায়েবিলিটি অনেক বেশি, এবং এটার ভ্যালু হচ্ছে 1.8, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফর্মুলাটা হচ্ছে কিভাবে করা যাবে, ভেলোসিটিকে অ্যাসেলারেশন টাইম দিয়ে ভাগ করতে হবে। আবার দেখাই, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ভেলোসিটি, তাকে ভাগ করতে হবে অ্যাসেলারেশন টাইম। কাজেই যারা ইকো প্র্যাকটিস করেন, কিছু করতে হবে না, যে ট্রাইকাসপিড ভালভের উপরে একবার পালস ওয়েভ দেন, ঠিক এই ছবিটা এসে যাবে। ট্রাইকাসপিড এই পালমোনারি ভালভের উপরে পালস ওয়েভ ডপলার দেন, এরকম টাং শেপের ছবি এসে যাবে। এটা দুইটা ছবিকে সমন্বয় করা হয়েছে এখানে, কিন্তু আমরা ইকোতে কিন্তু এইভাবে একসাথে পাবো না। আমরা একবার এইটা নিব, আরেকবার এইটা নিব। কাজে এই দুইটার দূরত্ব যদি মাপতে পারি তাহলে আমরা এ পেয়ে যাব, আর এইটার বেসটাকে যদি মাপতে পারি তাহলে আমরা ইটি পেয়ে যাব। এখন স্যার ওই স্যার এখন স্যার একটু কথা স্যার, এই যে বি নাম্বার যে ছবিটা, এটা কি স্যার টিস্যু ডপলার ইমেজিং না স্যার এটা পালস? টিস্যু ডপলার, হ্যাঁ এটা তো টিস্যু ডপলার স্যার। অবশ্যই। অপোজিট দেখেন না, এটাই হচ্ছে উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। এখানে জিনিসটা যে সিস্টোলিকটা ডায়াস্টোলিকটা, যে ই হ্যাঁ প্রাইম, হ্যাঁ, আর একটা হচ্ছে এ এই যে প্রাইম। ই, এটাই। আর এখানে ই আর এ কোথায়, উপরে না? হ্যাঁ হ্যাঁ, এটা জি ই স্যার, ওয়েভ, এটা এ ওয়েভ। আর টিস্যু ডপলার জাস্ট অপোজিট, কিন্তু ঠিক আছে, ওই জিনিসটাই উল্টে গেছে, ই এবং এ। ঠিক বুঝতে আছে। পারছেন? হুম, আমরা অনেকবার রিপিট করবো, কাজে এই কথাগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি। এবার আরভি ডায়াস্টোলিক ফাংশন কিছু না, ওই আমরা যেমন এলভি তে ল্যাটারাল অ্যানুলাসে ফেলতাম, এখানে আমরা এখানকার ল্যাটারাল অ্যানুলাসে ফেলবো। তাহলে এই যে সিস্টোলিক, ওই যে আগে যে বলছিলাম মনে আছে, এই যে এই পিকটা হচ্ছে আইভিভি, আর এইটার হাফ দূরত্ব হচ্ছে অ্যাসেলারেশন টাইম। তাহলে এটা হচ্ছে আইভিএ। তাহলে এটা কি খুব কঠিন জিনিস বলেন তো? যে এই মাপটা কিচ্ছু না, যে আপনি এপিক্যাল 4 চেম্বার নেবেন, টিডিআই অন করে দিবেন, দিয়ে ল্যাটারাল অ্যানুলাসের উপর ফেলে দিবেন, জাস্ট অবিকল এরকম ছবি এসে যাবে। কাজে এই অংশটা হচ্ছে সিস্টোলিক, এই অংশটা ডায়াস্টোলিক। তাহলে প্রথম যেটা আসে আর্লি ই, পরে যেটা আসে লেট এ। তাহলে এটা ই প্রাইম, এটা এ প্রাইম, এটা এস প্রাইম। এস প্রাইম তো আমরা খুব বেশি ভ্যালুতে নেই না, করি না, কিন্তু দেখে অনেকে। এইবার হচ্ছে যে কিভাবে আরভি ডায়াস্টোলিক ডিসফাংশন বলতে পারি, খুব সোজা। এই এলভি ডায়াস্টোলিক ডিসফাংশনের মতো অনেক বড় বড় চার্ট আছে, তার মধ্যে ইজি হচ্ছে এই 3 লাইন, যে আরভি ডায়াস্টোলিক ফাংশন। যদি আপনি ই এর রেশিও দেখেন, এই যে পালস ওয়েভ ডপলারে, এটা তো খুব সহজ, ই মাপলেন এ মাপলেন, তাহলে ই এর রেশিও হয়ে গেল। তাহলে ই এর রেশিও যদি লেস দেন 0.8 হয় তাহলে স্টেজ 1 বা ইম্পেয়ার্ড রিল্যাক্সেশন, কিন্তু 0.8 থেকে যদি 2.1 হয় তাহলে বলি আমরা সিউডো নরমাল। তাহলে সিউডো নরমাল আর নরমালের মধ্যে আলাদা করবেন কেমন করে, তখন ই বাই ই প্রাইম করতে হবে। তাহলে আমাদের ই তো এখানে আছে, এটা তো ই আগেই নিয়ে আসি, ই মাপ কত,
তারপরে ই প্রাইমের মাপ নিতে হবে। তাহলে মেশিন তো এটা ফর্মুলেট করতেই পারে ই বাই ই প্রাইম, তাহলে ই বাই ই প্রাইম 6 এর বেশি হইতে হবে। তাহলে বোঝা গেল যে শুধু ই এর রেশিও যদি লেস দেন 0.8 হয় তাহলে আপনি বলতেই পারেন যে ডায়াস্টোলিক ডিসফাংশন আছে। কিন্তু 0.8 থেকে 2.1 যদি হয়, এটা নরমালও হইতে পারে, সিউডো নরমালও হইতে পারে। তো সেটাকে আলাদা করার জন্য আপনাকে কি করতে হবে, তখন ই বাই ই প্রাইম মোর দেন 6 বানায় দিতে হবে, তাহলে ডায়াস্টোলিক ডিসফাংশন স্টেজ 2 বলতে পারেন। আর রেস্ট্রিকটিভ যেটা সিভিয়ার, সেটা মোর দেন 2.1 ই বাই ই এর রেশিও। কিন্তু সেইখানে আরেকটা প্যারামিটার দেখতে হবে আপনার ডিসেলারেশন টাইম। ডিসেলারেশন টাইম যদি লেস দেন 120 মিলিসেকেন্ড হয় তাহলে আপনি বলতে পারবেন রেস্ট। তাহলে আরভি ডায়াস্টোলিক ডিসফাংশন কি কঠিন মনে হচ্ছে? যে কিছু না, যে আমরা ই বাই ই এর রেশিও দেখব। ই এর রেশিও যদি লেস দেন 0.8 হয়, 0.8 থেকে 2.1 হয়, অথবা মোর দেন 2.1 হয়। স্যার লেস দেন এইখানে স্যার বলেন। এখানে ই আর এ, এটা কোত্থেকে মেজার করব স্যার? ই আর এ এটা ই আর এটা এ। এই যে ট্রাইকাসপিড অ্যানুলাসে পালস ওয়েভ হ্যাঁ, ডপলার, মানে অবশ্যই ট্রাইকাসপিড ভালভে একদম এলভি তে যাচ্ছিল তাই, এলভির ইয়ে রেশিও যেমন বের করছেন তাই, এলভি আর আরভি আর কিছু না। এলভি তে যেমন মাইটাল ভালভের টিপে ফেলেন পালস ওয়েভ ডপলার, এখানে ট্রাইকাসপিড ভালভের টিপে ফেলতে হবে, তাহলে এরকম ই আর এ এসে যাবে। আর যদি ডপলার দেন তখন এই যে এইখানে ই আছে, এখানে ই প্রাইম আছে, তাহলে মেশিন এটা নিজেই ক্যালকুলেট করে ই বাই ই প্রাইম। এখানে শুধু জাস্ট টিস্যু ডপলার দিয়ে দিতে হবে ল্যাটারাল অ্যানুলাসে। তাহলে ই বাই ই প্রাইম যদি 6 এর বেশি হয় তাহলে আরভি ডিসফাংশন। ডিসেলারেশন টাইম, তাহলে এখানেও ডিসেলারেশন টাইম আছে না, এই অংশটুকু অ্যাসেলারেশন টাইম, আর এই জায়গা থেকে এইটুকু হচ্ছে ডিসেলারেশন টাইম। এই ডিসেলারেশন টাইম যদি 120 মিলিসেকেন্ডের কম হয় তাহলেও আরভি ডায়াস্টোলিক ডিসফাংশন। আমার মনে হয় এলভি থেকে এটা সহজ। এবার হচ্ছে যে আমরা যে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার দেখি না, তখন আমরা আর এ প্রেসারকে একটা ধ্রুব সংখ্যা ধরে নিই 10, কিন্তু আসলে এটা অ্যাবসলিউটলি ধ্রুব না। এটা বলতে হলে আপনাকে ইনফিরিয়র ভেনা কাভা ডায়ামিটার বলতেই হবে। কাজেই আপনি যখনই ইকো করেন, যে অবস্থাতেই করেন, যত দ্রুতই করেন, ইনফিরিয়র ভেনা কাভাতে কার্সার দিয়ে যে এটা 21 মিলিমিটারের বেশি ডায়ামিটার না 21-এর কম, দুইটা জিনিস আগে আপনাকে মাথায় নিতে হবে। এত বড় কমপ্লেক্স চার্টকে কমপ্লেক্স করে ফেলা যাবে না। তাহলে আমরা প্রথমে দেখে নিব যে এটা 21 মিলিমিটারের বেশি হলে কি হবে, 21 মিলিমিটারের কম হলে কি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইনফিরিয়র ভেনা কাভার ডায়ামিটার 21 মিলিমিটারের কম। কিভাবে মাপটা দিবেন, ও রাইট অ্যাট্রিয়ামের জাংশন থেকে 5 থেকে 30 মিলিমিটার অথবা 17 মিলিমিটার দূরে যেতে হবে। এই যে রাইট অ্যাট্রিয়ামে যেখানে ওপেন করে ইনফিরিয়র ভেনা কাভা সেখানেই না, কিন্তু তার থেকে ল্যাটারালি যেতে হবে 5 থেকে 30 মিলিমিটার, যেখানে আপনার সুবিধা, মাঝ বরাবর হলে ভালো। সেখানে নেওয়ার পরে যদি দেখেন যে ডায়ামিটারটা 21 মিলিমিটারের কম, তখন তার কলাপসিবিলিটি দেখতে হবে, রেসপিরেটরি ভেরিয়েশন। যদি ইনস্পিরেশনে মোর দেন 50% কলাপস করে, এটা খুব ভালো, তখন আপনি 5 যোগ করতে পারেন সর্বোচ্চ। কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ সবসময় 10 যোগ করি, কিন্তু কোনো সময় 20ও যোগ করা লাগতে পারে। তাহলে কিভাবে করবেন, যে ইনফিরিয়র ভেনা কাভা ডায়ামিটার 21 মিলিমিটারের কম হলে কি করব, 21 মিলিমিটারের বেশি হলে কি করব। 21 মিলিমিটার কম হলে যদি কলাপসিবিলিটি দেখি যে মোর দেন 50%, তখন আমরা 5 যোগ করব। যদি লেস দেন 50% কলাপসিবিলিটি হয় তাহলে আমরা 10 যোগ করব। এখন যদি 21 মিলিমিটারের বেশি হয় কিন্তু কলাপসিবিলিটি ভালো, তাহলেও 10 যোগ করব। আর যদি 21 মিলিমিটারের বেশি আবার কলাপসিবিলিটি লেস দেন 50%, তাহলে 10 থেকে 20 বা এভারেজ 15 যোগ করতে হবে। কাজেই একই রুগীর আর এ প্রেসারের জন্য আমরা 5 যোগ করতে পারি টিআর জেড এর সঙ্গে, 4 ইন্টু ভি স্কোয়ারের সাথে আমরা 5 যোগ করতে পারি, 10 করতে পারি, 10 করতে পারি, ইভেন 20 পর্যন্ত করা লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে কার উপরে, ইনফিরিয়র ভেনা কাভা ডায়ামিটার এবং তার ইনস্পিরেটরি কলাপসের উপরে। যদি কলাপস ডায়ামিটার 21 মিলিমিটারের কম হয় তখন সর্বোচ্চ 10 যোগ করতে পারবেন। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে 21 মিলিমিটারের বেশি যদি হয় এবং যদি 50%-এর কম কলাপসিবিলিটি হয়, সেখানে আপনাকে এভারেজ 15 যোগ করতে হবে, কারণ তাহলে প্রেসার ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে 5 যোগ করেন আর এখানে 10 কম বেশি হয়ে যাচ্ছে। কাজেই আরভি ফাংশনের যাই করেন না করেন, যে আপনাকে বা পেরিকার্ডিয়াল ডিজিজ দেখেন না কেন, সেটাতে হচ্ছে যে অবশ্যই ইনফিরিয়র ভেনা কাভা ডায়ামিটার আর দেখতে হবে। কাজেই এখন এতক্ষণ যা শুনছি, ঘুমায় ঘুমায় হোক আর যাই হোক, আমি এবার সামারি করি, এরপরে কিন্তু আমি ধরবো।
ভিউ গুলো দেখি যে দিস ইজ দ্য লেফট প্যারাস্টাল লং এক্সিস ভিউ। আমরা জানি যে এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট। তাহলে আমি 3টা মাপ বলছিলাম যে আরভি ডাইলেটেড, এই কথা বলার জন্য ধরেন আপনার মাপার কোনো সুযোগ নাই, আরভি এলভি থেকে ছোট, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। এই ছবি দেখে তাই মনে হচ্ছে না? আরভি যদি এলভির কাছাকাছি মনে হয় যে কম কাছাকাছি কিনা, তাহলে আরবি ডাইলেটেড। আরবি যদি এলভির সমান হয় তাহলে তো ডাইলেটেড, এলভির থেকে বড় হয়ে গেলে তো আরো ডাইলেটেড। কাজেই আপনার একটা ভিজুয়াল মাপেও বলতে পারেন যে আরভি কখনোই, মানে এটা যদি বাঁশ চিন্তা করেন, বাঁশের থেকে কঞ্চি কখনোই বড় না। কিন্তু সেই কঞ্চি যদি ওই যে ডায়াগোনাল ব্রাঞ্চ, এলএডি আর ডায়াগোনাল চিন্তা করেন, দুটো তো এক না। কিন্তু কখনো যে ডায়াগোনাল মনে হয় যে এলইডির কাছাকাছি, অনেক সময় এই সেদিন একটা আগের অ্যাঞ্জিওগ্রাফি দেখলাম যে এলইডি থেকে ডায়াগোনাল বড়, তাহলে হিউজলি লার্জ ডায়াগোনাল, তার সারফেস এরিয়াও বেশি। কাজেই আপনি দেখেই বুঝতে পারবেন যে এই আরভিটা ডাইলেটেড কিনা, মাপামাপির দরকার নেই তো, এটা ভিজুয়ালও করতে পারেন যে এলভি থেকে অনেক ছোট, এলভির কাছাকাছি, এলভির সমান। এলভির সমান হলে তো মডারেট, আর এলভির বেশি হলে সিভিয়ার, ভেরি সিভিয়ারলি ডাইলেটেড। কাজে এইভাবেও করতে পারি। আর এখন আপনি যদি মাপতে চান তাহলে একটাই মাপ নেই, যদি আমরা নেই মিড লেভেলে নিলে এই ভিউতে ফেইগেনবামে আছে মোস্ট প্রবাবলি লেস দেন 23, 23-এর উপরে গেলে ওরা ডাইলেটেড বলছে। কিন্তু এখনকার গাইডলাইন গুলো 33-35 পর্যন্ত তারা, কারণ এলভির লোয়েস্ট ডায়ামিটার কত, 36 না? এলভির যে আমরা মাপ দেখি 36 থেকে 56 না? এলভির মেজারমেন্ট কত এন ডায়াস্টলে? স্যার 36 থেকে 56 স্যার। তাহলে আরভি লেস দেন 35 মানে কি, যে এলভির লোয়েস্ট এর থেকেও কম, এটা তো বোঝা গেল এখন। জি স্যার। তাহলে এটা দেখেন খুব সোজা মনে রাখি যে যে গাইডলাইন, এটা 2010-এর একটা ভালো গাইডলাইন আছে, আপনারা যারা নেটে যাবেন আজকে ওই গাইডলাইনে দেখবেন যে এটা 35 দেয়া আছে। তাহলে আমি খুব সহজে মনে করি যে এই ভিউতে আমরা 35 মনে করব, এই ভিউতে আমরা 33 মনে করব ডায়ামিটার, আর এই ভিউতে 30। তাহলে 35, 33, 30। কেউ যদি 30 থেকে 35 মনে রাখে, আমার মনে হয় তাহলে সব ভিউ কভার হয় কিনা? আরভির ইন্টারনাল ডায়ামিটার 30 থেকে 35 মনে রাখলে কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, স্যার, তাহলে আরভি প্লাক্সের একটা মনে রাখলে স্যার 35 কম নরমাল স্যার। মোটামুটি স্যার মাপ তো প্লাক্সের আপনি দিয়ে দিবেন, আমি তো দেখে বুঝতে পারবো না। আপনি যখন ইকো করবেন, তো এখন যদি 38 দিয়ে নরমাল দিয়েন না, যদি নরমাল করতেই হয় তাহলে 33 করলে প্রবলেম কি, 35 টাকা আপনি নরমালি দিতে যাচ্ছেন। কাজে এই কিছু সময় রিপোর্ট আপনাকে পারিপার্শ্বিক এভিডেন্সের সাথে, সিনারিওর সাথে মিল করে ওটাকে ফর্মুলেট করতে হবে, নাহলে কিন্তু মিলবে না রিপোর্ট। যে আপনি আরবি ডাইলেট লিখছেন আবার বলতেছেন এটা 25 মিলিমিটার, তা যেন না হয়। হ্যাঁ বলেন স্যার, প্লাক্সের আরবিওটির কি একটা ডায়ামিটার আছে স্যার? মানে প্লাক্স দেখে কি স্যার আরবিওটি থেকে বলা যাবে এটা ডাইলেটেড বা অবশ্যই 33, এটা দেখাইছি তো 33, 33? এই ভিউতে 33 আর এই ভিউতে 30 আরবিওটি। এই জন্যই তিনটারই গড় করে ফেলে দিচ্ছি। এত যদি মনে রাখি 35, 33, 30 তাও হয়। কেউ যদি এক্সট্রা ট্যালেন্ট হয় যে 4 চেম্বারে এতগুলো চেম্বার 4, এখানে চেম্বার একটু মাঝারি, এখানে 33, এখানে 30, 35, 33, 30 মেজার কি স্যার ডায়াস্টলে? রাখতে পারলে লেস দেন 35, 30 থেকে 35 এর নিচে। মেজারটা কি ডায়াস্টলে? অবশ্যই ম্যাডাম স্যার, all measure diastole except left atrium, এটা এন সিস্টোলে। বেশিরভাগ মাপগুলো যেগুলো থিকনেসের ব্যাপার, এগুলো এন ডায়াস্টোলে, নট ডায়াস্টোল, এন ডায়াস্টোল। ওকে, তাহলে কি এই মেজারমেন্টটা কারোর মাথায় ঢুকছে না? খুব কমপ্লেক্স হয়ে গেল আমি এত ইজি করার পরও, যে আরভির ইন্টারনাল ডায়ামিটার যে ভিউতেই দেখি সেটা 30 থেকে 35 এর বেশি না। ক্লিয়ার কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা, তারপরে এই মেজারমেন্টটা নিশ্চয়ই মনে আছে তাই না? এটা বলছিলাম যে কেউ যদি খুব মনে করেন যে আমি
যেমন ধরেন কেউ যদি বক্ষব্যাধি এলাকায় প্র্যাকটিস করতে যান কখনো, তাদের ইকো করেন, তাহলে আপনি আরভির যত মাপ দিবেন তত বেশি ইকো রেফারাল হবে। আপনি যদি কার্ডিয়াক সার্জনের ইকো করতে চান, তাহলে কিন্তু আরভির এই এলভির মাপ এত দরকার নাই ওদের। কাজে এগুলো হচ্ছে টেকনিক, যে আপনি কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করবেন। আপনি আরবি সম্পর্কে কিছুই লিখবেন না, ও কি দরকার, কত কম সময় লাগে। দেখেন আপনি কিন্তু ফোর্থ চেম্বার নেনই, তো দুম করে একটা মাপ নিয়ে নিলে প্রবলেমটা কি? এই মাপটা নিতে কি লাগবে? এই একটা মাপ বেজে নিলাম, মাঝে নিলাম, এই নিলাম। এটা বেজে বলছিলাম বেজ 42 মনে রাখার জন্য, মাঝেরটা তো 35 হয়ে গেল, আর এটা 85 42। আচ্ছা এইভাবে মনে করি 42 32 45 35 85 একটা কিছু ফর্মুলা দিয়ে মনে রাখতে হবে, এবং সেটাকে রিপোর্ট করার সময় টেকনিক্যালি অ্যাকোমোডেট করে দিতে হবে যে আমি কি চাচ্ছি। কারণ আপনি যে রিপোর্টটা দিবেন আমাকে সেটা জানা, আমি তো আর ওটা ক্যালিপার্স দিয়ে ওই ছবি মাপতে পারবো না। কাজে সেই মাপটা যেন আপনার টেকনিক্যাল হয়। তাহলে আমরা যদি আরভি ডায়ামিটার প্রথম বলি, আপনি মাপার সময় না, আপনি এমন হবেন যে এত ইকো দেখলেই বলতে পারবেন। সেটা কিভাবে বলি, যে আরভিটা ডাইলেটেড কিনা, আরভি ডাইলেটেড কিনা, যে এটা এলভির থেকে ছোট কিনা। বাঁশের থেকে কঞ্চি অবশ্যই চিকন, মানে এলএডি ডায়াগোনাল যেরকম মনে করেন, যে এলভির সমানও যদি হয়, কাছাকাছি হয়, তাহলে আপনি লিখে দিতে পারেন আরভি ডাইলেটেড। মাপামাপির দরকার নেই, কারণ অনেক ব্যস্ততা না। এবার রাইট অ্যাট্রিয়াম কিভাবে বুঝবেন ডাইলেটেড? এটা এল এর কাছাকাছি, এল এ তো আমরা 40 পর্যন্ত নরমাল ধরি না, তো আর এর মাপ হচ্ছে 44/54, যে ডায়ামিটার 44 আর এই লেন্থ হচ্ছে 54। আর আর এ যে ডাইলেটেড কিভাবে বলবেন, যদি এই মেজারমেন্টটা লং মেজর অ্যাক্সিসে যদি 54 হয়, আর যদি মাইনর অ্যাক্সিস বা এই ডায়ামিটার 44, তাহলে আমরা এল এ তো রাখছি 40 মনে করি, ধরি না 40 এর বেশি হয়ে গেলে আর এ ডাইলেটেড। আর এখানে এলভি সর্বনিম্ন ডায়ামিটার হলো 36 থেকে 56, 36 এর নিচে গেলে বলি আমরা এলভি ছোট, কাজে আরভি ওর থেকে কম হবে, কাজে আমি মনে রাখি 35, আর এলভি 36 থেকে 56। এবার কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আর এটা বলছিলাম আরবি ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জ, ফোর্থ চেম্বারের ভিউ নেন, এরিয়া করেন এটাকে, এরিয়া করার পরে যে ডায়াস্টল মাইনাস সিস্টল মাইনাস বাই ডায়াস্টল ইনটু 100, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লোড ডিপেন্ডেন্ট। এটা যদি আপনি করে দিতে পারেন যে আরবি ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জ, আপনার ইকো অ্যাট্রাক্ট হবেই। এবার টেপসি কোনো কিছু নাই, এপিক্যাল ফোর্থ চেম্বার, আপনি এম মোডটাকে এই সবই কিন্তু এই ল্যাটারাল অ্যানুলাসের দিকে, ঠিক আছে? এই সেপ্টাল অ্যানুলাসে কোনো মাপ নেই, এটা সুবিধা এখানে, যে আপনি টিস্যু ডপলার দেন, আপনি এম মোড দেন, সবকিছু এই ল্যাটারাল বা এন্টেরিয়র অ্যানুলাসের এখানে। তাহলে এখানে দিলেই এম মোড এত সুন্দর একটা ছবি দিয়ে দিবে, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা দেন, ফোঁটা দিয়ে দেখেন মোর দেন 16 মিটার, ওকে। তো আপনি লিখে দিতে পারবেন যে 15 মিলিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 40% আরবিএফ। হ্যাঁ, এই বক্ষব্যাধির কেউ আছে নাকি এই প্রোগ্রামে? নাই মনে হয়, ওরা ফেজ এতে। তো হচ্ছে যে তাহলে দেখেন যে আপনার রিপোর্টটা কি চালাকিটা হয়ে গেল, বোঝা গেল। আমি লিখে দিই টিএফসি 16, আর আপনি যে লিখে দেন যে এটা কোরিলেট করে যে আরভি ইজেকশন ফ্র্যাকশন নিয়ারলি 50%। ক্লিয়ার সবাই? টিএফসি এটা তো দরকার নাই বলছি। যদি কেউ সিমপসন মেথডে করতে চান, এলভির মতো 2 চেম্বারে নিয়ে নিলেই হবে। আর আরবি ফ্রি ওয়াল থিকনেস সাবকোস্টাল ভিউতে 5 মিলিমিটারের বেশি হলেই। এবার বলছিলাম ইকসেন্ট্রিসিটি দেখতে হবে, যে এলভি ইউজুয়ালি একটা সার্কেল, সেই সার্কেলের যেদিক দিয়েই মাপেন না কেন পৌনঃপুনিক অঙ্গাঙ্গি জ্যামিতিক ভাবে সেটা d2/d1 ইজ 1, কিন্তু এই d2/d1 যদি মোর দেন 1 হয়ে যায়, তাহলে আপনি বলেই দিতে পারবেন যে ওই যে টিনের চাল দেখে বুদ্ধিমান বলে না, আপনি এই সার্কেল দেখে যদি গোল একটা চাকতি হয়ে যায়, বুঝবেন যে এখানে প্রেসার ওভারলোড বা ভলিউম ওভারলোড নাই। যদি দেখবেন সেপ্টাম ফ্ল্যাট, তখন মাপেন, মেপে যদি দেখেন যে এটা মোর দেন 1, বলে দিতে পারেন যে আরভি প্রেসার ওভারলোড। এবার যারা একটু ডপলার নিয়ে চিন্তা করেন, কোনো ব্যাপারই না, মেশিনের পালস ওয়েভ ডপলারকে ট্র্যাকাস্টিড ভালভে ফেলে দেন, দিলেই ডায়াস্টল আসবে। 2 ডায়াস্টলের মধ্যে দূরত্বটা হচ্ছে এ, আর পালমোনারি ভালভের উপরে দিলে এরকম একটা ছবি আসবে, তার বেসটাকে যদি মাপেন ইটি, এ মাইনাস ইটি বাই ইটি, এটা হচ্ছে টাই ইন্ডেক্স, এটা
সিস্টোল এবং ডায়াস্টোল বোথ ফাংশনকে ইন্ডিকেট করে। এটা শর্ট নোট থাকে অনেক সময়, এমপিআই মায়োকার্ডিয়াল। এই এমপিআই কিন্তু মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং না, এটা মায়োকার্ডিয়াল পারফরম্যান্স ইন্ডেক্স। কিন্তু টাই ইন্ডেক্সের আরেকটা নাম হচ্ছে এমপিআই। ওকে, সেটা নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দেন 0.40। এবার বলছিলাম যে সব থেকে স্পেসিফিক টিস্যু ডপলারে যদি আপনি আইভিএ বের করতে পারেন, কিছুই না, এই ল্যাটারাল অ্যানুলাসের উপরে টিস্যু ডপলার ফেলে দেন, একটা সিস্টোলিক ওয়েভ আসবে, একটা ডায়াস্টোলিক ওয়েভ আসবে। ডায়াস্টোলিক তো আপনার ডায়াস্টোলিক ফাংশনের জন্য লাগতোই, কাজে এই অংশটুকুই কাজে লাগান। এই ভেলোসিটিকে এই অ্যাসেলারেশন টাইম দিয়ে ভাগ করেন, আইভিভি বাই এটি, এটা আইভিএ, কাজে এটার রেঞ্জ হচ্ছে 1.8। আর ডায়াস্টোলিক ডিসফাংশন তো বলছি যে ই বাই ই প্রাইম করতে পারেন, ই এর রেশিও করতে পারেন। তো এটা খুবই সহজ, এলবি থেকে কনফিউশন হওয়ার কিছু নাই। এটা যদি পালস ওয়েভ ডপলার ই এর রেশিও লেস দেন 0.8 দেখেন, তাহলে বলেই দেন, মোর দেন 2.1 বলেই দেন। তার সাথে যদি ডিসেলারেশন টাইম বের করতে পারেন ভালো। আর যদি ই বাই ই প্রাইম মোর দেন 6 বের করে দিতে পারেন, তাহলে তো একদম ফাটাফাটি ইকো, আপনার কাছে ইকো পাঠাই দিবে, ঠিক আছে। আর যাই করেন না করেন, যে আর এ প্রেসারটা কিভাবে ক্যালকুলেট করবেন, সেটা হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কাভার ডায়ামিটার নেবেন, 21-এর কম হলে কলাপসিবিলিটি দেখবেন, 21-এর বেশি হলে কলাপসিবিলিটি দেখবেন। যদি 21-এর নিচে হয়, 50%-এর উপরে কলাপসিবিলিটি থাকে, তাহলে আর এ প্রেসার মাত্র 5 যোগ করতে হবে। যদি লেস দেন 50% হয়, তাহলে আর এ প্রেসার 10 যোগ করতে হবে। যদি 21-এর বেশি হয় সেম, কিন্তু 21-এর বেশি আবার কলাপসিবিলিটি কম, সেখানে 20 যোগও করা লাগতে পারে। কাজে এইবার এই আরভি ফাংশনের এবিসিডি কার মাথায় ঢুকে নেই তাকে প্রশ্ন করতে হবে, আর না হলে আমি বন্ধ না করা পর্যন্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। এখন সবাইকে কোশ্চেনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, স্লাইড ওপেন আছে, আমি সবগুলো আবার রিপিট করতে পারি। দিস ইজ অ্যাবাউট এবিসি অফ আরভি ফাংশন। স্যার একটা ওই ট্রাইকাসপিড অ্যানুলাসে স্যার একটা এস প্রাইম দেখে একটা আরবি সিস্টোলিক ফাংশন দেখে, এটা কি স্যার হচ্ছে মানে এই যে এস প্রাইম, এই যে এইটার ভ্যালুটা জেনে নিলেই হবে গাইডলাইন থেকে। এই যে এস প্রাইম, এটা স্যার কতর বেশি থাকতে হবে স্যার? এইটার তো আমি দেখি নাই, গাইডলাইনে আছে, আমি যেটা যেহেতু বলবো না বলছিলাম, এটা জাস্ট এটার মাপ নিয়ে নিলেই হবে, এটার ভ্যালুটা গাইডলাইন দেখে নিলেই হবে। এই এটা এস প্রাইম, ঠিক আছে, এই যে এইটা, আর এইটা হচ্ছে আইভিভি, এই ভেলোসিটিটা, আর এর অর্ধেক দূরত্ব, এটা কিন্তু দুইটা ওয়েভ। হ্যাঁ জি স্যার। এই সামনে একটা ওয়েভ, যেটা স্যার একটা আলাদা ক্লিয়ার কোশ্চেন দেখা করতে যাচ্ছে। হ্যাঁ কোশ্চেনের জন্যই তো 3টা পর্যন্ত ক্লাস হবে তো কোশ্চেন। স্যার আমি একটু বলবো স্যার। অবশ্যই, আর এই কান খোলা বলো। হ্যাঁ স্যার, আমি ওই যে যদি ই ই বাই ই প্রাইমটা দেখতে চাই স্যার, ই তো আমি পাবো স্যার পালস ওয়েভে, আর অবশ্যই। ই প্রাইম তো পাবো স্যার টিস্যু ডপলারে। Tissue, তাহলে কি এই দুটো হিসাবটা কিভাবে করবো স্যার? আমি তো মেশিন একবার করবে, যে মেশিনে আপনার টিস্যু ডপলার আছে ওখানে এই প্রোগ্রাম আছে। আজকে কালকে আমি স্যার আজকে যখন টিস্যু ডপলারটা দিলাম স্যার, টিস্যু ডপলার দেওয়ার পর ই প্রাইমটা বের করলাম, তাহলে আবার হ্যাঁ, ওইটাতে যাওয়া লাগবে? আগে তো পালস ওয়েভ দেখতে হবে, ও পালস আমি ওয়েভ পালস মেমোরিতে ওয়েভটা রেখে দিবে, দেখলাম। ও পালস ওয়েভের ই মেমোরিতে রেখে দিবে। তো ওই এর রেশিও বের করে দিচ্ছে না, ও পালস ওয়েভ আচ্ছা। ডপলারে আপনি যখন ই আর এ নিচ্ছেন, ও কিন্তু ই এর রেশিও বের করে দিচ্ছে না, ও তখন ওর আচ্ছা। মেমোরিতে ই রয়ে গেছে। আবার যখন টিস্যু ডপলারে যাবেন, ই প্রাইম করবেন, ও কিন্তু অটো করে দিবে। অথবা আপনি যদি মেশিনের এই প্রোগ্রাম না থাকে, তাহলে ইর মেজারমেন্টটা লিখে রাখবেন আর ই প্রাইমে লিখে রাখবেন, এটা রেশিও করলেই হয়ে যাবে, ই বাই ই প্রাইম, একদম অঙ্কের মতো, 10/5 2 ই এর রেশিও, ঠিক আছে। আর কোনো কনফিউশন? আরবিতে সবাইকে কোশ্চেন করতে হবে, কিন্তু আমি কিন্তু পার্টিসিপেন্ট কয়জন দেখতে পাচ্ছি না, পার্টিসিপেন্ট কি 1-2 জন আছে? কোশ্চেন করতে হবে তো স্যার মামুন। কতজন? প্রায় 18 জন আছে স্যার। স্যার 18 জন স্যার। তাহলে কোশ্চেন হলো 2 জনের, আর বাকিদের কোশ্চেন করতে হবে তো। বুঝলেও হয় কমেন্টস করতে হবে, নাহলে কোশ্চেন করতে হবে। বাসায় যে আর পড়ার সুযোগ নাই, এটা মাথায় রেখেই পরীক্ষায় লিখে দিতে হবে 25 মার্ক। কোশ্চেন করতে হবে তো, চাইলে যে কেউ, যে কোনো, জানার নাই কিছু, তাহলে আমি ধরি। সবাইকে আনমিউট করতে হবে তো।
স্যার আর এই প্রেসারটা মেজারমেন্টটা স্যার যদি আর একটু বলতেন স্যার, এই পুরো লেকচারটাই বুঝছি কিন্তু এই জায়গাটা একটু কম বুঝতেছি স্যার। আর এই প্রেসার যে আমি রাইট এট্রিয়াল যে প্রেসারটা মেজারমেন্ট আছে এটা দেখালেন যে ইনফিরিয়র ভেনা কাভাতে, ওইটা একটু স্যার যদি একটু কাইন্ডলি একটু বলতেন। প্রথম হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কাভাতে একটা টিউব লাইক স্ট্রাকচার আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, রেসপিরেটরি এটা তো আমি ভেরিয়েশন আছে। সাবকোস্টাল ভিউতে যে পাবো স্যার নাকি স্যার? অবশ্যই সাবকোস্টাল ভিউতে আমরা যখনই এটা যারা পেডিটিক্সে গেলে দেখবেন ওরা হ্যাঁ, হ্যাঁ, প্রথমেই দেখে যে ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে ওপেন করছে কিনা, এটাকে বলে অ্যাট্রিয়াল সাইটাস। আমরা কিন্তু হ্যাঁ। অ্যাডাল্টরা তা করি না, করি? আমরা কিন্তু অ্যাট্রিয়াল সাইটাস বাদ দিয়ে ইকো করে শেষ, অনেক ভালো ইকো করি। অ্যাট্রিয়াল সাইটাস যখনই আপনি দেখতে যাবেন আর এতে ওপেন করে ইনফিরিয়র ভেনা কাভা আর উপরে হেপাটিক ভেনাস। এখানে এই ইনফিরিয়র ভেনা কাভার উপরে এম মোড ফেলে দেন। এম মোড ফেলে দিলে দেখবেন যে ওর একটা টিউব লাইক আসবে, সিস্টোল ডায়াস্টোলের মতো, আবার কিছু দূরে যেয়ে সেটা কলাপস করবে। তো ডায়ামিটারটা 21 মিলিমিটারের বেশি না কম, এটা আগে দুই ভাগে ভাগ করতে হবে ইনফিরিয়র ভেনা কাভার ডায়ামিটার। তো 21 মিলিমিটারের কম হলে তখন দেখতে হবে কলাপসিবিলিটি। কলাপসিবিলিটি 50%-এর বেশি, যেমন ধরেন যে 20 মিলিমিটার আপনার ইনফিরিয়র ভেনা কাভার ডায়ামিটার, 21-এর নিচে তো, কিন্তু কলাপস করে হয়ে গেল 8 মিলিমিটার, তাহলে কলাপসিবিলিটি কত বেশি? 50%-এর বেশি না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, এক জায়গায় 20 মিলিমিটার আর এক জায়গায় 8 মিলিমিটার। হ্যাঁ জি স্যার। আমরা এলভির কি সিস্টোল আর ডায়াস্টোল তাই দেখি না? ডায়াস্টোলে বেশি, সিস্টোলে কম, তাই না? এখানে এক্সপিরেশনে বেশি, ইনএক্সপিরেশনে কম। তাহলে আপনি নরমালি দেখলেন যে 20 মিলিমিটার ডায়ামিটার এবং ইনস্পিরেশনে যে সে 8 মিলিমিটার হয়ে গেছে, তাহলে কলাপসিবিলিটি কত? মোর দ্যান 50%। তাহলে সেখানে আরএ প্রেসার কত যোগ করতে হবে? 5, সর্বোচ্চ 5। কিন্তু এখন দেখলেন যে 20 মিলিমিটার আছে আর কলাপসিবিলিটি যে জায়গায় যে হওয়ার কথা সেখানে 15 মিলিমিটার, তাহলে কি 50% কলাপস হয়েছে? 20/15, এক্সপিরেশনে 20 মিলিমিটার আর ইনস্পিরেশনে 15 মিলিমিটার, তাহলে কলাপসিবিলিটি লেস দেন 50% না? হ্যাঁ জি স্যার, লেজিং চেক করে স্যার। তাহলে যোগ করতে হবে কত? 10। এটা স্যার তখন এই যোগটা সেকেন্ড কার বার 10 সাথে যোগ করবো করতে স্যার? হবে। এই যোগটা কিসের সাথে করবো স্যার? আরে পাগল, জোর কার সঙ্গে করো? টিআর এর জেটের সঙ্গে করো না? আর এর প্রেসার কিভাবে বের করে? টিআর ভেলোসিটি প্লাস 10, 4 ইনটু টিআর ভেলোসিটি, 4 ভি স্কয়ার না? আমরা পিএসপি কিভাবে বের করি? টিআর এর ভেলোসিটি, ট্রাইকাসপিড রিগারজিটেশনের ভেলোসিটির সাথে আর এর প্রেসার যোগ করি। এবার ক্লিয়ার কিনা? পালমোনারি প্রেসার ইকোতে কিভাবে বের করে? ট্রাইকাসপিড ভালভের রিগারজিটেশন টিআর, ট্রাইকাসপিড রিগারজিটেশনের ভেলোসিটি যে ভেলোসিটিতে হয় সেটা হচ্ছে 4 ভি স্কয়ার করে দেয়, তার সাথে 10 যোগ করি আমরা। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার। টিআর ভেলোসিটির সঙ্গে কত যোগ করব? এতদিন আমরা 10 যোগ করতাম, কিন্তু ব্যাপারটা ঠিক কখনো 5 যোগ করা লাগতে পারে, কখনো 10 যোগ করা লাগতে পারে, কখনো 20 যোগ করা লাগতে পারে। সেটা কিভাবে বের করব? সেটা আমরা ইনফিরিয়র ভেনা কাভার ডায়ামিটার এবং তার ইনস্পিরেশনে কলাপসিবিলিটি দেখব। কলাপসিবিলিটি যদি 50% এর বেশি হয় তখন এক ধরনের শব্দ, আর কলাপসিবিলিটি যদি 50% এর কম হয় তখন এক ধরনের শব্দ। আর ইয়ে হলে স্যার কম হলে 10 যোগ করবো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ডায়ামিটার যদি 21 এর বেশি হয়ে যায়, যেমন 25 মিলিমিটার ইনফিরিয়র ভেনা কাভা ডাইলেটেড হয়ে গেল এবং তার কলাপসিবিলিটি ধরো 25 বাই কত বলবো 20, তাহলে কি কলাপসিবিলিটি 50% এর কম না? তখন 20 যোগ করতে হ্যাঁ হবে। জি স্যার। তো তুমি কিপটামি করে 15 যোগ করতে পারো, সেখানে 10 যোগ করলে তো হবে না। যে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার মেজারমেন্ট করে টিআর এর যে ভেলোসিটি তার সাথে আর এ প্রেসার যোগ করে, আর পালমোনারি আর্টারি ডায়াস্টোলিক প্রেসার করে যে পিআর পালমোনারি রিগারজিটেশনের ভেলোসিটির সাথে আর এ প্রেসার যোগ করে। তাহলে টিআর আর পিআর এর ভেলোসিটির সঙ্গে এই আর এ প্রেসার যোগ করলে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেসার হয় পালমোনারি আর্টারি। তো সেইটা আমরা 5ও করতে পারি যোগ, 10ও করতে পারি, আবার 20ও করতে পারি। সেটা ডিসাইড করার জন্য অবশ্যই আইভিসি ডায়ামিটার এবং তার কলাপসিবিলিটি দেখতে হবে। সোজা বুদ্ধি হচ্ছে যে কলাপসিবিলিটি যদি 21 এর নিচে হয় ডায়ামিটার, আর যদি কলাপসিবিলিটি 50% এর কম হয় তাহলে 10, আর 21 এর বেশি যদি হয় এবং 50% এর কম কলাপসিবিলিটি হয় তাহলে 20 যোগ করতে হবে। এভারেজ করে 15। এবার ক্লিয়ার কিনা? ঠিক আছে স্যার, হ্যাঁ পারবো স্যার। ঠিক আছে মানে তো দায়সারা ঠিক হলো।
না স্যার বুঝছি স্যার যদি 50% এর কম হয় তাহলে স্যার 5, 50% বেশি হলে 5, আর কম হলে স্যার 10, আর যদি 21 এর বেশি যায় তাহলে স্যার ডায়ামিটার ইনফেরোভেনাকাভার ডায়ামিটার 21 এর কম হয়, আর ডায়ামিটার যদি 21 এর বেশি হয় তখন আবার এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে 21 এর বেশি ঠিক হলে আছে ডায়ামিটার, স্যার আমি তো বললাম ঠিক আছে, বুঝতে পারছি। ডিসাইড করতে হবে ইনফেরোভেনাকাভা আর যে ম্যাক্সিমাম ডায়ামিটার যে টাইমটা সেটা 21 এর কম কিনা 21 এর বেশি কিনা, এবং মিনিমামটাই ধরে নাও কলাপসিবিলিটি সেটা 50% কলাপস কিনা বা 50% বেশি কিনা। তখন জি তুমি স্যার। ডিসাইড করে নিবা 5 যোগ করবা। 10 তো দুইবার, দুই দিকেই 10 আছে, তা 10 তো সবারই করতে পারো। দেখো এখানে যদি 10 যোগ করো তাহলে কত কম হচ্ছে 10, আর এখানে যদি 10 যোগ করো তাহলে তুমি কত বেশি যোগ করে ফেল দিচ্ছ 7, তাই না? 7, হ্যাঁ। এই যাতে অ্যাকুরেট আসে তার জন্য ইনফেরোভেনাকাভাটা কতটুকু ডাইলেটেড। এখন তুমি যদি তোমার ইকো রিপোর্ট করে লিখে দাও যে ইনফেরোভেনাকাভা 25 মিলিমিটার ডায়ামিটার, তাহলে আমি অবশ্যই ধরে নিচ্ছি যে পালমোনারি আর্টারি সিস্টেমিক প্রেশার। এটা তুমি 10 যোগ করছো না 20 যোগ করছো এটা দেখার জন্য এই কলাপসিবিলিটি দেখতে হবে। ঠিক আছে কালকেই স্যার। প্র্যাকটিস করো, কাল তো ছুটি। পরশুদিন যে ইকো নিয়ে ইনফেরোভেনাকাভায় দিয়ে দেখবা যে ওর রেসপিরেটরি ভেরিয়েশন আছে এরকম স্ট্রেট টিউব, তারপরে এর মেজারমেন্ট কমে গেছে, এটা হলো ইনস্পিরেটরি কলাপস। ঠিক আছে, সেই কলাপসটা এই ম্যাক্সিমাম ডায়ামিটারের 50% এর বেশি না কম, 50% এর বেশি কলাপস করা ভালো, সেটা ডাইলেটেড হইলেও ভালো, কম ডাইলেটেড হইলেও ভালো, কিন্তু কলাপস না করা পারে মানে সিভিয়ার আরএ প্রেসার, আরবি ডিসফাংশন, এটা ইন্ডিকেট করে। এবার ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে স্যার। এই বক্সে স্যার হচ্ছে 8 দেওয়া স্যার, মানে 8 দেওয়া এভারেজ। আচ্ছা, দায়িত্ব দেওয়া হয়েছে 5 থেকে 10 যোগ করার ক্ষমতা দেওয়া হয়েছে, তো এভারেজ হচ্ছে 8, সেখানে আমরা 10 দিই। আমরা গড়ে যে আমরা কিছুই মাপি না, আমরা ট্রাইকাসপিড রিগারজিটেশনের যে ভেলোসিটিটা আসে ধরেন 40, তার সাথে 10 যোগ করি। তো এটা তো পরীক্ষার হলের জন্য না, আমি দৈনন্দিন প্র্যাকটিসে তো রুগী না দেখেও প্রেসক্রিপশন করে দিচ্ছি, কিন্তু তো সেটা তো আর ক্লিনিক্যাল প্র্যাকটিস না। প্রেশার না মেপেও নাকি অনেকে এখন প্রেশার দেখতে পাচ্ছে, চোখ দিয়ে প্রেশার বলতে পারে। হ্যাঁ, আগে তো পায়ে পালস দেখে মানুষ বলতো 90-এর উপরে প্রেশার আছে, এখন তো করোনার ভয়তে পায়ের পালসও দেখে না, তো প্রেশার দেখতেছে না ডাক্তাররা। এরকম যে এইটা কত যোগ করলো এটা তো অপারেটরের ব্যাপার, সেই অপারেটরের যাতে গিল্টি ফিলিংস না হয় যে সিভিয়ার আরএ প্রেসার দিয়া ইনফেরোভেনাকাভার ব্যাপারটা আমি উল্লেখ করলাম না, সেই মিসম্যাচ ঠেকানোর জন্য ছাত্রদের তো আইডিয়াল হইতে হবে, যতদিন ছাত্রত্ব আছে, তাই না? পরীক্ষার হলে তো বলতে হবে, যে জিজ্ঞাসা করে যে ইনফেরোভেনাকাভার সাথে আরএ প্রেসারের সম্পর্ক কি, তখন মিউট হয়ে গেলে তো নম্বরটাও মিউট হয়ে যাবে। কাজে এখন যা বলা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার ফাংশন নিয়ে সর্বক্ষেত্রেই আলোচনা হচ্ছে। সার্জনদের হেডেক রাইট ভেন্ট্রিকুলার ফাংশন, মানে টফের রোগীর অপারেশন করা হলো, এই রোগী বাঁচবে না খারাপ হবে, এটার আউটকাম কিন্তু আরবি ফাংশন। আমি তো টফের কত কিছু মাপ দিচ্ছি, এই করছি সে, কিন্তু আর এর ওরা জানতে চাচ্ছে যে আরভি কেমন, পালমোনারি স্টেনোসিসের সার্জারি হবে, ওর আরভি কেমন, এলভির সার্জারি হচ্ছে এলভির জন্য, ওর যদি আরভি খারাপ হয় ওর প্রগনোসিস খারাপ, ওই রোগীর আউটকাম খুব খারাপ হবে। কাজেই এইটা হচ্ছে ওইরকম যে এটা না আজকে আর পড়ার বাইরে অন্য গল্প করবো না, শেষে কল রেকর্ড ফাস্ট হয়ে গেলে বিপদ আছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? না স্যার, খুব ভালো ক্লাস হয়েছে স্যার। এটা তো স্যার অসাধারণ স্যার, খুব ভালো হচ্ছে এটা স্যার। তো মডারেটরের প্রত্যেক দিনের ক্লাসের কমন একটা লাইন। না না, কমন লাইন না স্যার, এটা না খুব ভালো হয়েছে। আমি তো ভাই হোয়াটসঅ্যাপে ঢুকি, মাঝে প্রতিদিনই ঢুকি যে কি হচ্ছে, তো আমি দেখছি মডারেটরদের এই কি মনিটরদের এই একটাই শব্দ যে স্যার এক্সিলেন্ট ক্লাস হয়েছে, তো সামনে না স্যার, এক্সিলেন্ট বলে লাভ নেই। ইন্টারেক্টিভ আমার ক্লাস তো স্যার, এই জন্য ভালো হয়েছে স্যার। আমি বলতে যাচ্ছি যে এইবার এই চার্টটা দেখে যে আমি কি মাথায় নিয়ে আজকে পয়লা বৈশাখের আগে দিনটা কাটাবো, রমজানের তারাবির নামাজ পড়বো আজকে, তার আগে মাথায় এইটুকু ঢুকাইতে চাই এই দুপুরবেলা, সেটা হচ্ছে যে আরভি। স্যার সমস্যা নাই স্যার, ভুলে গেল স্যার, স্যার সমস্যা নাই স্যার, বল লিখতে স্যার, রেকর্ড করে রাখছি স্যার। না তা ঠিক আছে, কিন্তু ফাঁসাই দিও না ভাই, দেখো এটা হলো ব্যাপার, কারণ ক্লাসের মধ্যে মনোটোনাস হয়ে যায় কোনো কথাবার্তা না বললে। আজকে ভাবছিলাম অনেকগুলো রেফারেন্স জোগাড় করছিলাম, বুঝছো, যে
এইগুলো বললে আরো ভালো মনে থাকবে, যেটা আমি সবসময় বলি। কিন্তু আজকে ওই যে বাস কোনছি সেটাও চেঞ্জ করে এলইডি ডায়াগোনাল বলতে গেলাম, নাহলে আসলে অন্যভাবে বলতাম। তো আমি জাস্ট জিসটা বলি যে দিন শেষে মাথায় কি রাখবো, যে আরভি ফ্রি ওয়ালের থিকনেসটা আমরা মাপবো। এটা সাবকোস্টাল ভিউতে আইডিয়াল, প্যারাস্টানাল লং অ্যাক্সিস ভিউতেও নেওয়া যেতে পারে। সেটা ডায়ামিটার ইউজুয়ালি লেস দেন 5 মিলিমিটার। আরভির ডায়াস্টলিক ডায়ামিটার আমরা ডকুমেন্টের জন্য নিব, কিন্তু আমরা দেখেই বলতে পারবো যে এলভির থেকে সে কতটুকু, এলভির কম্পেয়ারে তার ডায়ামিটারটাকে ডাইলেট করতে পারবো। সেটার অ্যাভারেজ ডায়ামিটার বিভিন্ন বইতে বিভিন্ন রকম। এটা এলভির থেকে কম, মানে 35-এর নিচে আরভির ডায়াস্টলিক ডায়ামিটার। সিম্পল এই কথাটা বলার জন্যই বলছি। তাহলে আরভি ফ্রি ওয়াল থিকনেস লেস দেন 5 মিলিমিটার, আরভি ডায়াস্টলিক ডায়ামিটার লেস দেন 35 মিলিমিটার, টেপসি মোর দেন 16 মিলিমিটার। এবং টেপসির ওই গড়টা যদি বলতেই পারেন 16-র বেশি হলে ইজেকশন ফ্র্যাকশন আরভির মোর দেন 50%। ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জ বলছিলাম, যেটা 32 থেকে 60। এটা 4 চেম্বারে ডায়াস্টলে একবার, সিস্টলে একবার এরিয়াটা নিলে ওটা ক্যালকুলেট করলে ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জ বের হয়ে যাবে। ইজেকশন বলছিলাম যে এটা আমাদের ওই টিকলসের ওই মেথডে আসবে না, এটা অবশ্যই সিমসন সিঙ্গেল প্লেন মেথডে করা যাবে। সিস্টোল আর ডায়াস্টল নিলে মেশিন এটা ইজেকশন ফ্র্যাকশন 50%-এর বেশি বলতে পারলে এটা খুব ভালো। আর টাই ইন্ডেক্স বলছিলাম যে এটা 2বার পালস ওয়েভ ডপলার দিতে হবে, একবার এপিক্যাল 4 চেম্বারে, সেখানে আমরা 2টা ডায়াস্টলের মাঝখানে এ যে ছোট হাতে এ দেখাইছিলাম এটা নিব। আর পালমোনারি ভালভের উপর দিলে যে আমরা টাং শেপের ফ্লো পাই, তার বেসটা হচ্ছে ইজেকশন টাইম। তাহলে এ মাইনাস ইটি বাই ইটি এটা করে দিলে আরেকটা বের হয়ে যাবে। আর টিস্যু ডপলারে যেটা 8 নম্বরে, যে আমরা যে সিস্টোলিক ভেলোসিটি পাই তার পিকটাকে নেব এবং তার অ্যাসেলারেশন টাইম দিয়ে ভাগ করব, এত সোজা। আর আরভি ডায়াস্টলিক বলছি যে আমরা যদি শুধু পালস ওয়েভ ইউজ করি, তাহলে যদি ই এ রেশিও ই এ যদি লেস দেন 0.8 হয় তাহলে 1, 0.8 থেকে 2.1, আর তার সাথে যদি ই বাই ই প্রাইম মোর দেন 6 হয় তাহলে সিউডো নর্মাল মাঝামাঝি মডারেট। আর যদি মোর দেন 2.1 হয় এবং ডিসেলারেশন টাইম 120 মিলিসেকেন্ডের কম হয়, তাহলে আমরা সিভিয়ার আরবি ডায়াস্টলিক ডিসফাংশন বলতে পারবো। কাজেই সবার জন্য আরেকবার মেজারমেন্টটা শো করা হচ্ছে। এটা রেফারেন্স সহ, এটা একটা ভালো বই আছে, আমি অক্সফোর্ড ম্যানুয়াল আছে ইকো বই, তো ওই অক্সফোর্ড ম্যানুয়ালে এই আরভি ফাংশনের এই সবগুলো প্যারামিটার দেওয়া আছে একটা পেজে, ওখান থেকে এটা নেওয়া বেশিরভাগই। আর একটা গাইডলাইন আছে ওইখানে থেকে নেওয়া, কারণ আরভি নিয়ে ওইরকম স্ট্যান্ডার্ড কোনো নাই। তাহলে ছবিগুলো আবার মনে হচ্ছে আরভি 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 ফ্র্যাকশনাল এরিয়া চেঞ্জ, টেপসি কিছু না করলেও টেপসি এবং আরভির যে ইন্টারনাল ডায়ামিটার এবং আরভি ফ্রি ওয়াল, এই 3টা মেজারমেন্ট সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেমন পরশুদিন একটা ইকো নিয়ে হচ্ছিল, গল্প করি একটু। তো ইকো অপারেটর আমার বললো যে স্যার রুগী করপালমোনালি। তো তখন করপালমোনালির ডেফিনেশন জিজ্ঞাসা করলাম, তো ডেফিনেশন হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিওর। তো বললাম যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিভাবে বোঝা গেল কোন ভিউতে, তো জানা গেল যে এই মাপটাই নেওয়া হয়নি, যে আরভি ফ্রি ওয়ালের মাপটাই নেওয়া হয়নি। তারপর জিজ্ঞাসা করলাম যে আরভি ফ্রি ওয়ালের মাপটা নিলে তুমি কোন ভিউতে নিতা। এখন সব ভিউ হাতড়ায় বেড়াইলে হবে না, তো আরভি ফ্রি ওয়াল সব ভিউতেই দেখা যায়, যেমন এপিক্যাল 4 চেম্বারে দেখা যায়, কিন্তু সেখানে ওই রকম ভালো আসে না। প্যারাস্টানাল লং অ্যাক্সিস ভিউতে আসে, ওখানেও পুরোটা আসে না। যে কোনো তো ভিউতে নেওয়া যায়, কিন্তু স্ট্যান্ডার্ড ভিউ হচ্ছে সাবকোস্টাল 4 চেম্বার ভিউ। কাজেই এই যে আমরা বলছি আরভি রিলেটেড সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, যখনই পালমোনারি হাইপারটেনশনের কথাটা আসবে তখনই এটা কিভাবে ক্যালকুলেট করে যে রোগীর যদি কোনো অবস্ট্রাকটিভ পালমোনারি না থাকে, যেমন সিভিয়ার পালমোনারি স্টেনোসিস থাকলে আমরা কিন্তু যেভাবে পিএসপি বের করি, যদি এখন একটা দেখেন কত বড় বোকামির কাজ হবে, যে রোগী সিভিয়ার পালমোনারি স্টেনোসিস, আপনি লিখে দিচ্ছেন যে সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন পিএসপি 140, কেউ মানবে? কাজেই এটা কখন এই যে টিআর ভেলোসিটি প্লাস আর এ প্রেসার দিয়ে আমরা ক্যালকুলেট করি না, যখন পালমোনারি স্টেনোসিস থাকে। কাজেই পরীক্ষা কিন্তু এরকম ক্লিনিক্যাল, যে আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট, আপনি থিওরি কত জেনে এই পরীক্ষার বোর্ডে আসছেন এটা কিন্তু না।
যে আপনি পরীক্ষাটা ক্লিনিক্যাল ভাইবা দিতে আসছেন, ক্লিনিক্যাল পরীক্ষা দিতে আসছেন, ক্লিনিক্যালি ফেস করতে হবে। কাজে যখনই ইকো করেন, ইকো কিন্তু পুরো কার্ডিওলজির ইম্প্যাক্টটা, যে আপনি একটা সেপ্টাল হাইপারট্রফি লিখে দিবেন, কোনো এভিডেন্স নাই যেটা কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু কেউ মানবে না। এটা আলট্রাসোনোগ্রাম না, কোলেলিথিয়াসিস উইথ কোলেসিস্টাইটিস দিয়ে দিলেন হয়ে গেল।